বাংলাদেশের বর্তমান সরকার বাংলাদেশের আইন এবং বিচার ব্যবস্থাকে একটা হাস্যকর বিষয়ে পরিণত করেছে। বিএনপি, জামাত এবং বাংলাদেশের তথাকথিত ধর্ম ব্যবসায়ী যে মৌলবাদী সংগঠনগুলো আছে, এইসব সংগঠনের নেতাকর্মীদের আতঙ্কের নাম ছিলেন বেনজির আহমেদ। বেনজির আহমেদের একটা জনপ্রিয় ডায়লগ আছে, সন্ত্রাসীদের বলি, নেভার আন্ডারস্টিমেট দি পাওয়ার অফ দি গভর্নমেন্ট। বাড়িতে বাড়ি থেকে টোকায় নিয়ে আসবো, মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবো। এই যে কথাগুলা তিনি বললেন, মাটির তলা থেকে টুকায় আনবো, এই কথাগুলা বাংলাদেশের জিহাদি জঙ্গিদের বুকে কাঁপন ধরাতো। ঠিক এ কারণেই বেনজির আহমেদের প্রতি এই সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীর অনেক ক্ষোভ। আপনারা যদি ইতিহাস ঘাটেন, বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থার ইতিহাসে বেনজির আহমেদের নাম জঙ্গিবাদ বিরোধী অভিযানে আলোচনায় বারবার উঠে আসবে। বারবার 2013 সালে শাপলা চত্বরের সেই জঙ্গিদের তিনি শক্ত হাতে আইনিভাবে প্রতিহত করেছিলেন। 2016 সালে হলি আর্টিজান হামলার পর জঙ্গি বিরোধী অভিযান আরো জোরদার করেছিলেন। জেএমবি, হুজি সহ বিভিন্ন উগ্রপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান, গোয়েন্দা তথ্যভিত্তিক অপারেশন এবং সন্ত্রাসী অর্থায়ন এবং অস্ত্র সরবরাহের সম্পূর্ণ নেটওয়ার্ক ভেঙে দেওয়ার সব কাজ জাতীয় নিরাপত্তা কৌশলের গুরুত্বপূর্ণ অংশ। সবকিছু মোটামুটি বেনজির আহমেদের হাত দিয়েই তৈরি। বাংলাদেশে হয়েছে। একই সময়ে র্যাব, সিটিটিসি এবং অন্যান্য সংস্থার সমন্বিত কার্যক্রম সন্ত্রাস বিরোধী সক্ষমতা বৃদ্ধিতে ব্যাপক ভূমিকা রাখে, যার নেপথ্যের কারিগর ছিলেন এই বেনজির আহমেদ। এইসব পদক্ষেপের ফলে বড় ধরনের ঝুঁকি অর্থাৎ জঙ্গি হামলার ঝুঁকি কমে, বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি শক্তিশালী হয়, বিনিয়োগ জননিরাপত্তার জন্য তুলনামূলকভাবে স্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছিল কিনা। উনার এইসব জঙ্গি বিরোধী কর্মকাণ্ডের জন্য তার কর্মজীবনকে ঘিরে বিভিন্ন অভিযোগ এবং বিতর্ক তৈরি করে কারা জানেন? জামায়াত শিবির। নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যম, মেইনস্ট্রিম মিডিয়াতে উনার বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ানো হয়, গুজব রটানো হয়। ঠিক একইভাবে 2026 সালের 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর বিএনপি ক্ষমতায় এসে জামায়াত এবং বিএনপি একত্রিত হয়ে তারা লবিস্ট নিয়োগ করে বিদেশি দুইটা ইন্টেলিজেন্স এজেন্সির সাথে একত্রিত হয়ে ষড়যন্ত্রের মাধ্যমে একটা অপারেশন রান করে বেনজিরকে হেনস্থা করার জন্য রাষ্ট্রীয় প্রোটোকল মেনটেন করে ওনার বিরুদ্ধে দুবাইয়ে অভিযোগ দায়ের করা হয়। কিন্তু আহাম্মকেরা জানে না দুবাই কোনো দেশের আইন কিংবা অর্থের প্রভাব কিংবা প্রেসার গ্রুপের মাধ্যমে চলে না। দুবাই চলে তার নিজস্ব আইনের নিয়মে। এটা বাংলাদেশ না ভাই, এটা দুবাই। বাংলাদেশে যেমন যা কিছু মনে চায় করা সম্ভব, দুবাই তো সেটা সম্ভব না। দুবাই বেনজির আহমেদ গ্রেফতারের পর সংসদে, বাংলাদেশের এই হাস্যকর সংসদে তুমুল হাততালির মধ্য দিয়ে সেই তথ্য জানিয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রী শিলং সালাউদ্দিন। মাননীয় স্পিকার, আমি এই মহান সংসদের মাধ্যমে সমগ্র জাতিকে জানাচ্ছি যে গত 12 জুন 2026 তারিখে সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাইরেক্টরেট জেনারেল অফ ফেডারেল ক্রিমিনাল পুলিশ, ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি, আবু ধাবি হতে প্রেরিত একটি ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে যে দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। নিশ্চয়ই আপনাদের মনে আছে, এরপর শুরু হলো ক্রেডিট বাজি। বেনজিরকে কে আটক করিয়েছে? বিএনপির লোকজন তারেক রহমানকে ক্রেডিট দিচ্ছিল, আবার অপরপক্ষ মানে বিরোধী দল অর্থাৎ জামায়াত ইসলাম ক্রেডিট দিচ্ছিল সুদখুর ইউনূসকে। এরপর সরকার যেভাবে কথা বলল, অর্থাৎ বিএনপির সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এছাড়াও আর অন্যান্য ব্যক্তিবর্গ যেইভাবে কথা বলতেছিল, মনে হচ্ছিল বেনজিরের প্রত্যর্পণ বুঝি একদম হাতের মুয়া নথিপত্র পাঠানো হয়েছিল দুবাই। কিন্তু কি হলো? শেষটা কি হলো? দুবাইয়ের আদালত বাংলাদেশ সরকারের দেওয়া নথিপত্র দেখে বেনজির আহমেদকে জামিন দিয়ে দিয়েছেন। কেন দিয়েছেন? কারণ এইসব নথিপত্রের কোনো গ্রহণযোগ্যতায় দুবাইয়ের আদালতে ছিল না। বাংলাদেশে যেমন যা ইচ্ছে তাই কাগজপত্র দিয়ে সাজা দেওয়া যায়, বিদেশের আদালতে সেটা এত সহজ না। দুবাইয়ের আদালত বাংলাদেশের এইসব নথিপত্র দেখে ভেবেছে এইসব ঠুনকো কাগজে জেলে আটকে রাখাটা অনেক অবিচারের কাজ, তাই ছেড়ে দিয়েছে। এবার বুঝেন বাংলাদেশকে ঠিক কোথায় নিয়ে যাওয়া হয়েছে। বাংলাদেশের আইন, আদালত এবং বিচার ব্যবস্থাকে কতটা প্রশ্নবিদ্ধ করা হয়েছে এই একটা উদাহরণ দেখলেই বোঝা যায়। যেই সব নথিপত্র বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অর্থাৎ আইসিটিতে সবাইকে অর্থাৎ আওয়ামী লীগের সবাইকে ফাঁসিতে ঝুলাচ্ছে, সেই সব নথিপত্র দুবাইয়ের আদালতে পাত্তাও পাচ্ছে না, পায়নি। যার কারণে বেনজির আহমেদকে দুবাই পুলিশ ছেড়ে দিয়েছেন। যাই হোক, যারা ক্রেডিট নিচ্ছিলেন তাদের মুখে কি চুনকালি লাগে নাই?
অবশ্য বিএনপির লজ্জা শরম বলে কোনো কিছু নাই, তাদের প্রধানমন্ত্রী তারেকের লজ্জা নাই, শিলং সালাউদ্দিনের লজ্জা নাই, ফখরুলের লজ্জা নাই, আর কার লজ্জা থাকবে বলেন? টেপা তারেক সে কি বুঝতে পারছে তার পররাষ্ট্র মন্ত্রণালয় ঠিক কতখানি ব্যর্থ? পররাষ্ট্র মন্ত্রী বানাইছে কাকে? মার্কিন ঘেটুপুত্র রজার খলিল। পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে শাহ মা উবায়েদ, সেও মার্কিন নাগরিক। আর এক ক্লাউনকে বানাইছে পররাষ্ট্র উপদেষ্টা। কি একটা মানে হিজিবিজি অবস্থা। টেপা তারেক কি বুঝতে পারছে কাদের ধরে ধরে এনে বড় বড় পদে বসিয়ে দিয়েছে? এরা যে কোনো কিছুই বয়ে আনতে পারবে না সরকারের জন্য, সে কি বুঝে? রজার খলিল বসছে, পররাষ্ট্রমন্ত্রী হয়েছে মার্কিন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, মার্কিন স্বার্থ রক্ষার জন্য। সে কি বাংলাদেশের স্বার্থ রক্ষা করবে? বেটা তোরা বেনজির আহমেদকে আনতে পারিস না তোদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিপ্লোমেসির মাধ্যমে? তোরা নাকি শেখ হাসিনাকে ভারত থেকে নিয়ে আসবি। শেখ হাসিনাকে ভারত থেকে আনা লাগবে না, 2 মাস অপেক্ষা করেন মহোদয়েরা, উনি নিজে নিজেই আসবেন। উনাকে আনার জন্য আয়োজন করতে হবে না। এখন আমি বলতে বাধ্য হচ্ছি, শিলং সালাউদ্দিন বেনজির তেরা বাপ হ্যাঁ, একটা ক্লাউন সংসদ। প্রধানমন্ত্রী ক্লাউন, স্বরাষ্ট্রমন্ত্রী ক্লাউন, পররাষ্ট্রমন্ত্রী ক্লাউন, তথ্যমন্ত্রী ক্লাউন। কোন মন্ত্রণালয়টা আছে যে সুস্থ স্বাভাবিক মস্তিষ্কে মন্ত্রণালয় পরিচালনা করে দেখাতে পারবেন? পারবেন না। বাংলাদেশের বিচার ব্যবস্থা আন্তর্জাতিক বিশ্বে কতটা নিন্দিত, কতটা অগ্রহণযোগ্য, এটা বোঝার জন্য বেনজির আহমেদের এই ইস্যুটাই এনাফ। আর কোন উদাহরণ লাগবে বলে মনে হচ্ছে না। প্রিয় দর্শক, ভালো থাকবেন, পারলে ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ।